আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই যে সুশীল নামের যে ভারতীয় দালালরা আছে, তারা সব সময় এই কথা বলে যে আমরা পাকিস্তানের অধীনস্থ ছিলাম, আমরা 1971-এ স্বাধীন হয়েছি। আসলে আমরা কি পরাধীন ছিলাম? আর আমরা না, আমাদের প্রপিতামহরা কেন পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল? তাদের এই থাকতে চাওয়াটা কি অযৌক্তিক? পাকিস্তান কি জোর করে আমাদেরকে তাদের সাথে রেখেছে? না, আমরা ভোট দিয়ে পাকিস্তানের সাথে থাকতে চেয়েছি। আমরা সবাই জানি যে 46-এ যে গণভোট হয়, সেই ভোটে আমরা যা বাংলাদেশি, আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদারা, তারা ভোট দিয়ে পাকিস্তানের সাথে থাকার জন্য সম্মতি হয়েছিল। এখন বলি, শুধু পাকিস্তানকে আমাদের এই জন্য রেখেছিল যে পূর্ব বাংলা অনেক ধনী একটা স্টেট, তাদের রাখলে পাকিস্তানের তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে, এমন কোনো বিষয় ছিল? আদৌ না। পূর্ব বাংলাতে কোনো কোনো কর্মযোগ্য ছিল না। যা হয়েছে, আমাদের পাট নিয়ে পশ্চিম বাংলায় 123টা পাটকল হয়েছে, বাংলাদেশে কোনো পাটকল ছিল না। এখন যেমন বাংলাদেশের কথা বাদ দেয়, এখন আমি যাই হায়দ্রাবাদ, আপনার আপনার কাশ্মীর, তারা তো স্বাধীন থাকতে চেয়েছিল। আপনি তো জানেন হায়দ্রাবাদের কপালে কি ঘটেছিল। কাশ্মীর এখনও চলমান অবস্থা। হায়দ্রাবাদ সে স্বাধীন রাজ্য ছিল, এমনকি তারা কলোনিয়াল সময়ে শুধু ব্রিটিশ সরকারকে তারা ট্যাক্স দিত, তারা স্বাধীন দেশ ছিল। কাশ্মীর তারাও স্বাধীন ছিল। আর হায়দ্রাবাদ এত ধনী একটা স্টেট ছিল যে তাদের নিজস্ব বিমান বাহিনী, সেনাবাহিনী, তাদের জাতিসংঘে তাদের প্রতিনিধি, বিভিন্ন দেশে তাদের দূতাবাস সবই ছিল। তারপরেও ভারত কি করেছে? যেদিন জিন্না মারা গেছে 48-এ, ঠিক সেদিনে তারা হায়দ্রাবাদ অ্যাটাক করেছে। 3 দিনে তারা 50,000-এর বেশি মুসলিমকে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, শিশুদের হত্যা করেছে, নিয়ে বর্তমানে হায়দ্রাবাদ বলে যেটা, সেটা একটা ছোট্ট একটা শহর। আর পুরো হায়দ্রাবাদ যে দেশ, এটাকে তাদের বিভিন্ন স্টেটের ভিতরে ভাগ করে দিছে, যে যাতে কখনোই তারা একত্রিত না হতে পারে। বাংলাদেশকে পাকিস্তানের সাথে রাখা হয় এটা কৌশলগত কারণে। কারণ আপনি ধরেন যে ইংল্যান্ডের একটা দ্বীপ আছে, এটা কোথায়? আর্জেন্টিনার সাথে, ফকল্যান্ড আইল্যান্ড। এখন ফকল্যান্ড আইল্যান্ডে যদি কেউ অ্যাটাক করে, তাহলে এটা অফিসিয়ালি কি, যে ইংল্যান্ডের ভূমিতে অ্যাটাক করার শামিল। আপনি বুঝেন, ভারত কাশ্মীর অ্যাটাক করেছে, ভারত আপনার হায়দ্রাবাদ অ্যাটাক করেছে, কিন্তু পূর্ব বাংলা কেন অ্যাটাক করেনি? পূর্ব বাংলাতে ভারত অ্যাটাক করেনি এই কারণেই যে পূর্ব বাংলাকে অ্যাটাক করলে এটা আসলে পাকিস্তানকে অ্যাটাক করা বোঝায়, যেহেতু তারা কাগজে কলমে একটা দেশ। এই স্বাভাবিক সূত্রটা যদি বাংলাদেশের এই বেকুব দালাল বুদ্ধিজীবীরা না বোঝে, তাহলে কিভাবে সম্ভব? তারা শুধুমাত্র এই বয়ানই দেয় আমরা পাকিস্তানের অধীনে ছিলাম। পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম, আবার পশ্চিম পাকিস্তানের আয়তন পূর্ব পাকিস্তানের চেয়ে 8 গুণ বেশি। এটা ছিল একটা ফেডারেল স্টেট, তারা আমাদের চেয়ে ডাবল তাদের রেভিনিউ ছিল, আর এদিকে আমাদের কস্ট ছিল তাদের চেয়ে আরও বেশি, যেহেতু আমাদের জনসংখ্যা বেশি আর আমরা ছোট্ট একটা দেশ।
কিন্তু শুধুমাত্র আমাদেরকে রাখা হয়েছিল এটা কৌশলগত কারণে। আর যেটা মূল বিষয়, যেহেতু মুসলিম লীগটা আমাদের ঢাকার নবাব বাড়ির যে নবাব সলিমুল্লাহ, উনি যেহেতু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তাকে সম্মানার্থে আর আর পাকিস্তানের মানুষ কলোনিয়াল সময়ে আমরা যেমন নির্যাতনের শিকার, তারা এরকম নির্যাতন নিষ্পেষণের শিকার ছিল না। তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের মতো খারাপ ছিল না, আমাদের মতো এরকম দুরবস্থা তাদের ছিল না। যেহেতু আমরা বেশি দুরবস্থা ভিতরে ছিলাম, এ কারণে আমাদের ভিতরে স্বাধীনতার স্পৃহাটা বেশি ছিল। এজন্যই বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, কিন্তু তারা স্বাধীন হতে চেয়েছিল। এই কারণেই তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। এ বিষয়ে আপনার ইতিহাস কথা কও, এই বইয়ের লেখক সিরাজউদ্দিন হোসেন, ওনার বইয়ের একটা অংশ পড়ি, তাহলে বুঝতে পারবেন কি জন্য পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সাথে রাখা হয়েছিল। আর আমাদের দাদারাই হবে যে তারা কেন পাকিস্তান রাষ্ট্রের সাথে থাকার জন্য ভোট দিয়েছিল। শুধু এই লেখাটুক পড়লেই আপনি এর উত্তর পেয়ে যাবেন। এই যে ইস্পাহানি গ্রুপ, যে ইস্পাহানি স্কুল আমরা জানি, তাদের এই 47-এ ভারত ভাগে তাদের অনেক কন্ট্রিবিউশন। ইস্পাহানি, আদমজি, তারা, কারণ দল চালাতে গেলে তো ফাইন্যান্স করতে হয়। 1946 সালের কোনো এক সন্ধ্যায় কলকাতার হ্যারিংটন স্ট্রিটে জনাব ইস্পাহানির বাসভবনের সবুজ ঘেরা উদ্যানে বসে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন। এক পর্যায়ে আলাপের সুর ধরে কোনো এক কর্মী তাকে প্রশ্ন করলেন, জনাব, ওরা যে বলে পাকিস্তান হবে ধনীদের দেশ, গরিবদের সেখানে কোনো পাত্তা থাকবে না, কথা কি ঠিক? দূর আকাশের দিকে নজর বিছিয়ে দিয়ে কায়দে আজম সেদিন বলেছিলেন, আজ থেকে 9 বছর আগে 1937 সালে আমি একবার বাংলায় আসি, তার মানে পূর্ব পাকিস্তানে। সেবার বাংলার গ্রামাঞ্চল ঘুরে দেখবার সুযোগ আমার হয়েছিল। সেই সুযোগে গ্রাম বাংলার মুসলমানদের চেহারার স্রোতে দেখেছিলাম কেবল নিদারুণ দারিদ্র্যের ছাপ। দেখেছিলাম হিন্দু জমিদারদের শোষণ ও নিষ্পেষণের জাতাকলে দলিত মথিত হয়ে জীবন সংগ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে তারা। মাথার ঘাম পায়ে ফেলে খোদার দেওয়া জমিনে তারা ফুলিয়েছে সোনালি আঁশ, আর মারোয়ারি ও ইংরেজ বেনিয়ারা তা পানির দামে খরিদ করে চালান দিচ্ছে কলকাতায়। আর সেই পাটের বিনিময়ে নিজেদের জন্য গড়ে তুলছে তারা মুনাফার পাহাড়। অথচ যে মুসলমানরা বছরের পর বছর সে সোনার ফসল ফলিয়ে আসছে, শরীরে তাদের জোটেনি এক টুকরো বস্ত্রের লেশ, সন্ততির মুখে জোটেনি দুমুঠো অন্ন। অনাহারে, অনশনে, জীর্ণ শীর্ণ, রোগ পাণ্ডুর মলিন চেহারায় তাদের ছিল না কোনো জীবনের স্বাক্ষর। সেদিন আমার সেই গরিব ভাইদের মুখের দিকে তাকিয়ে প্রাণটা আমার টুকরে কেঁদে উঠেছে। সেই থেকে কেবলই ভাবছি আর ভেবে ভেবেই হয়রান হয়েছি যে কি করে তাদের এই চেহারা বদলিয়ে মুখে তাদের হাসি ফোটানো যায়। মনে মনে শেষে আমি এই সিদ্ধান্তে এসেছি যে এই এলাকার রাজনৈতিক ক্ষমতা যদি আমার হাতে নিতে না পারি, তাহলে কিছুই আর করা সম্ভব না। ব্রিটিশরা যদি ভারত ছেড়ে চলে যায় আর এই এলাকা যদি পাকিস্তান না হয়, তাহলে হিন্দুরা কোনো ক্রমেই এমন কোনো আইন তৈরি করতে দেবে না যার বলে নিষ্ঠুর জমিদার কুলের হাত থেকে মুসলমানদের আমরা মুক্ত করতে পারবো। অতএব পাকিস্তান আমার চাই। এটা ছিল জিন্নাহর কথা। কেন পূর্ব বাংলাকে পাকিস্তানের অধীনে রাখা হয়? যদি আমরা এই যে উত্তরপ্রদেশ, আসাম এর মতো যদি আমরা
ভারতের সাথে থাকতাম, তাহলে আমাদের অবস্থা কি হতো? একবার শুধু চিন্তা করেন, শুধু একবার চিন্তা করেন যে আমাদের অবস্থা কি হতো। বাংলাদেশের মানুষ যে স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্ট হলো, এটার পরে যে জমিদারি প্রথা যে বিলোপ হলো, এরপরেই আমাদের পূর্বপুরুষরা জমির মালিক হয়েছে। তার আগে জমির মালিক ছিল জমিদাররা। আমাদের পূর্বপুরুষরা তারা ছিল শুধু চাষা। তারা জমিদারদের ট্যাক্স দিত, ব্রিটিশ রাজের ট্যাক্স দিত, তাদের আসলে কিছুই থাকতো না, তারা ছিল বর্গা চাষি। এই বর্গা চাষির জীবন থেকে আমাদেরকে এই পাকিস্তান নিয়ে এই জমির অধিকার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা জমির মালিক হয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আর আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম, তখন ইন্ডিয়া আমাদের কোনোদিন 1 ইঞ্চি জমি দখল করেনি। তারা ফারাক্কা বাঁধ ওপেন করার সাহস পায়নি। আর 71-এর পরের থেকে এ যাবৎকাল কি হচ্ছে এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর আমি আর কথা বাড়াবো না। তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।